আমরা বাড়িতে এসে পড়েছি। ও হ্যাঁ, তে অ্যাকচুয়ালি আই এম সরি। জাঙ্কুর মুখে সরি ওয়ার্ডটা শুনে তে থমকে যায় আর পিছনে ঘুরে বলে নো প্রবলেম। Falling in love. সকালবেলা সবাই খেতে বসেছে। সবাই বলতে জাঙ্কুক আর আরেম আর তে পাশে বসে আছে। আর একসু সকাল থেকেই কোথায় যেন গিয়েছে, কাউকে বলে যায়নি, হয়তো কোনো কাজে গিয়েছে। যাই হোক, হঠাৎ ডাইনিং হলের নীরবতা ভেঙে জাঙ্কুক বলে ওঠেন, বস, একসুর জন্য যে পার্টিটা খারাপ হলো সেই পার্টিটা কি আরেকবার করার প্ল্যান আছে? কারণ ওই পার্টিটা তো মূলত মিটিংয়ের জন্য করা হয়েছিল না, ওই মিটিংটা তো করাই হয়নি, এই জন্য বললাম। এত বছর পর জাঙ্কুক এই প্রথম আরএমের সাথে কথা বলছে, তাও আবার এই বিজনেস নিয়ে। এইসব দেখে আরএম অনেক অবাক হয়। নিজের অবাক হওয়াটা নিজের ভিতরেই চেপে একটু গভীর কণ্ঠে বলে, গুড আইডিয়া, আজকে আমাদের সবারই ফ্রি ডে আছে, তো আজকে সন্ধ্যায় পার্টিটা স্টার্ট করব। বাট বাবা, আজকের মধ্যে সব আয়োজন করতে। শাট আপ, আমি আজকে বলেছি মানে আজকেই। আরে না, বাদ ফেলে কাকের অভাব হয় না, তেমনি টাকা ফেলে মানুষের অভাব হয় না। কাজ আমি আজকের মধ্যেই চাই। সব কিছু যদি টাকা দিয়ে কিনে যেত তাহলে আর এরকম হতো না। যা বাবা তাই কাজ। আরামের কথায় দ্বিগুণ মানুষ আসে কাজ করতে, আর সন্ধ্যার মধ্যেই সবকিছু কমপ্লিট হয়ে যায়, রান্না থেকে শুরু করে বাড়ি গোছানো। পার্টির একটু আগে এক্সু বাড়িতে প্রবেশ করে। বাড়ি এরকম সাজানো দেখে ও একটু অবাকই হয়। এক্সু, যাও রেডি হয়ে হয়। বাট ড্যাড, আজকে বাড়িতে কোনো অনুষ্ঠান বা পার্টি নাকি? হ্যাঁ, আজকে বাড়িতে সেই না হওয়া মিটিংটা আছে। ও আইসি, আমি রেডি হয়ে আসছি। পার্টি শুরু হয়ে যায়। আস্তে আস্তে সকল গেস্ট আসতে থাকে। তে আর জাঙ্কুক সকল গেস্টদের ওয়েলকাম জানাচ্ছে। ভাবেনি তোমার এক কথাতে সে একদিনের মধ্যে পার্টি অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আমার কথাই না, নিজের স্বার্থের কথায়। মানুষ মাদক আসক্ত থাকে, এ বিজনেস আসক্ত পুরুষ। কিন্তু জাঙ্কুক, তুমি কি শিওর সে তোমাকে ভালোবাসে না? তের মুখে এই কথাটা শুনে জাঙ্কুর মুখে রাগ আর বিরক্তি দুটোই ভেসে ওঠে। চুপ করো, অবশ্য আমি বলতে চাই না, কিন্তু আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। জাঙ্কুর মুখে এরকম কথা শুনে একটু মুচকে হেসে বলে, তাই নাকি? পায়ের উপর পা তুলে হাতে একটা রিং নিয়ে একটু দূর থেকে জাঙ্কুক আর থেকে দেখছিল, একটু কড়া নজরেই দেখছিল। পার্টি শুরু হয়ে যায়। আরএম প্রত্যেকটি গেস্টের সাথে কথা বলে, মিটিং এর শেষ করে। পার্টির একবারে শেষ মুহূর্তে এন্ট্রি হয় আসল হিরোইনের। জিন পুরো কনফিডেন্সের সাথে এসে আরএমের হাত ধরল। জিনমা, হাই, আমি মিসেস আরএম, মিস্টার আরএমের ওয়াইফ। হাই মিসেস, আপনি? ওহ সরি, আসলে আমি ভুলে গিয়েছিলাম, আমি এত বছর লন্ডনে ছিলাম, তাই না স্বামী? মামুনি এন্ট্রিটা জাস্ট ফাটাফাটি ছিল। মামুনি তো মকাতে চকা মেরে দিয়েছে। হ্যাঁ, তে আমি একটু মা এই শেষের দিকেই ছিল, কিন্তু যতক্ষণ পার্টি ছিল ততক্ষণ জিন সারাক্ষণ আরামের সাথে চুম্বকের ফোন লেগেছিল, আর এমন ভাব করছিল যেন এটা জিনের মৃত্যুদিনের ঘটনা। সবার সাথে অনেক ভালোভাবে কথা বলে, কিন্তু বেচারা আরেম না কিছু বলতে পারছিল না কিছু শুনতে পারছিল, শুধু পুতুলের মতন জিনের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু অবশেষে পার্টিটা শেষ হয়, আর সব গেস্ট যাওয়ার সাথে সাথে
আর জিনের হাত ধরে রুমে নিয়ে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। হুফ, এখন শুধু সকাল হওয়ার পালা। এখন দেখি কে যেতে, মামুনি না শ্বশুর মশাই। মানে তোমরা কি আগে থেকে জানতে? হ্যাঁ, আমি কিছু বলতে যাবে তবে জেলাস জাঙ্কুকের হাত ধরে রুমে যে দরজা আটকে দেয়। তের কি ছোট কোনো বোন আছে না? না মানে আমিও তার হাত ধরে রুমে যে দরজা আটকে দিতাম। এক্সু বেচারা হতাশা জেলা সব কিছু নিয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু এখানে তে আর জাঙ্কুক, তোমাকে বলেছি না যে এক্সুর সাথে কথা বলবে না, কিন্তু আমি তো নর্মাল কোনো কথা শুনতে চাই না তোমার। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে তের কাছে আসে আর তার চোখ কৃতজ্ঞতা এবং মায়াতে ভেসে ওঠে। আর জাঙ্কুক থেকে বলে, থ্যাংক ইউ সো মাচ। কখনো ভাবিনি যে এরকম কোনো দিন আসবে। ও তো আমার স্বামী কিম ট্যাংকে থ্যাংক ইউ বলতে পারে? জাঙ্কুক মৃদু হাসে। সে তার ডান হাত আস্তে আস্তে তের গালে নিয়ে যায় আর তেকে নিজের কাছে আরো টেনে আনে। এখন তে আর জাঙ্কুক মুখ ইঞ্চি ইঞ্চি দূরে। কেন আমি বলতে পারি না? আমার বউ তো, তাই না? জাঙ্কুক তার ঠোঁট তের কানের কাছে নিয়ে আসে আর বলে, আমি তোমাকে কখনো বলবো না যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ এই ওয়ার্ডটা আমি সবচেয়ে বেশি হিট করি। কারণ কি জানো, এটা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মিথ্যে কথা। কাউকে ভালোবাসতে গেলে তাকে বলতে হবে না যে তুমি তাকে ভালোবাসো। তার ব্যবহার, বিশেষ করে তার চোখ বলে দেয়। জাঙ্কুক তার হাত আস্তে আস্তে তের গাল থেকে তের ঠোঁটে নিয়ে যায়। জাঙ্কুক তার বুড়ো আঙ্গুল দিয়ে তের ঠোঁট স্পর্শ করতে থাকে। হয়তো এখন তুমি সব বুঝে গিয়েছো। আমার আর এক্সট্রা করে কিছু বলতে হবে না, আর তোমাকেও কিছু বলতে হবে না। কারণ বিয়ের প্রথম রাত থেকে আমি সব বুঝতে পেরেছি। তোমার ড্রামা, জাঙ্কুর মুখে ড্রামা শব্দটা শুনে তে পাথর হয়ে যায়। তুমি কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারিনি? তুমি যে প্রথম দিন থেকে আমার বউ হওয়ার নাটকটা যে করে গেছো সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর এমনিও এত জেদি আর রাগী মেয়ে অবশ্যই আমার সাথে বউয়ের অধিকার বা আমার সাথে ফাটিং করতে তার আসবে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু একটা কথা বলতেই হবে, তুমি নাটক করে নিজের আসল পার্সোনালিটি লুকিয়ে রেখেছো। সবসময় ফ্ল্যাটিং করেছো, সব কিছু লুকিয়ে রেখেছো, কিন্তু একটা লুকাতে পারোনি, সেটা হচ্ছে তোমার চোখ। আর চোখ সবসময় কথা বলে। আর এগুলো সব নাটক জেনেও আমি কিচ্ছু বলিনি। কারণ কি জানো, আই এনজয় দ্যাট। হ্যাঁ, কখনো ভাবিনি যে তোমার উপর আমার ফিলিংস আসবে। কিন্তু যবে থেকে মা আর তোমাকে একসাথে দেখেছি তবে থেকে শুধু ভাবছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জাঙ্কুক নিজেকে আর কত ধরে রাখবে? তাই তবে আমার ইউজের জিনিস কি এখনো আছে, নাকি ইউজ না করতে করতে ওটা এক্সপায়ার হয়ে গেছে? জাঙ্কুর কথা শুনে তেল লজ্জা ভালোবাসার রঙে রঙিন হয়ে যায়। আর বুঝতেই পারছো কি হতে চলেছে। তে আজ সকালে সবার পছন্দের খাবার বানায়, আর বানাবেই না কেন। এক দীর্ঘ সময়ের যুদ্ধের বীজ পেয়েছে, সেই মামনিকে পেয়েছে, নিজের ভালোবাসাকে পেয়েছে। অবশেষে সব কিছু ঠিক হয়েছে। শুধু একটা জিনিসই দেখার পালা যে আরেম এখনো রাগি আছে কিনা। তে টেবিলে বসে সবার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে জাঙ্কুক, তার একটু পর এক্সও আসলো, টেবিলে বসলো। কিন্তু এখন পর্যন্ত মামনি আর আরেম রুম থেকে বের হয়নি। মানে মূলত তারা সকাল থেকে এখন পর্যন্ত দরজা খুলেনি। কেন খুলেনি, কিসের জন্য খুলেনি, তারা কেউই জানে না। অনেক সকাল হয়েছে, এখন পর্যন্ত মা আর আরেম দরজা খুলে না কেন? তে আমরা কি ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম নাকি? আরে কি বলো, এরকম কিছুই না। মামুনি আছে না, কিচ্ছু হবে না, শুধু শান্তি মতন বসো। কিন্তু মনে হয় না একটু বেশি দেরি হচ্ছে, আমাদের যে দেখা উচিত। কাই ঠিক কথা বলছে, চলো তে।
যে দেখি ওরা তিনজনই উপরতলায় যে মাস্টার বেডরুমের দরজার সামনে দাঁড়ায়। দরজা ভেতর থেকে বন্ধ। জাঙ্কুক যেই দরজায় কড়া নাড়তে যাবে তখনই জিন দরজা খুলে ফেলে। কিন্তু জিনকে দেখে মনে হচ্ছে জিন সারা রাত ঘুমায়নি। দেখে মনে হচ্ছে একটু আগে কান্না করেছে। মনে হচ্ছে জ্যান্ত লাশ সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তখনই জিন জাঙ্কুর হাত ধরে নিচে নিয়ে যায়। মা, কোথায় নিয়ে যাচ্ছ? আর তোমার এইরকম অবস্থা কেন? আরেম কিছু করেছে না? জিনের মুখ থেকে একটা কথা বের হয় না। জিন শুধু জাঙ্কুককে নিয়ে চলতেই আছে। এগুলো সব কিছুর মধ্যে জাঙ্কুক একটা জিনিস বুঝতে পেরেছে যে জিন আসলে জাঙ্কুককে তার সেই ছোটবেলার রুমে নিয়ে যাচ্ছে, যেখানে জাঙ্কুক ছোটবেলায় অনেক খেলতো তার মা আর বাবার সাথে। কিন্তু জিন চলে যাওয়ার পর থেকে জাঙ্কুক আর ওই রুমে যেতে পারেনি, কারণ ওই রুম সবসময় তালা দিয়ে রাখতো আরেম। জাঙ্কুক সবসময় বা এখনো মনে করে ওই রুমটা আসলে স্টোর রুম হয়ে আছে। ও মা, ওই রুমে যে লাভ নেই, ওই রুম এখন স্টোর রুম হয়ে আছে, কারণ ওখানে আমার আর তোমার স্মৃতি আছে না। আরেম কি আমার আর তোমার স্মৃতি রাখবে বলো? কিন্তু জাঙ্কুককে অবাক করে দিয়ে জিন ওই রুমটা খুলে, আর রুমের ভিতরে প্রবেশ করার পর জাঙ্কুর চোখ এগুলো সব বিশ্বাস করতে অস্বীকার করে। পুরো রুম 18 বছর আগে যেমন ছিল ঠিক তেমনই আছে, যেন প্রতিদিন এই রুমে খুব যত্ন সহকারে পরিষ্কার করা হয়। আর শুধু তাই না, জিন এবং জাঙ্কুর ফটোতে সারা রুম যেন এগুলোতে মিশে আছে। আর কিছু কিছু ফ্যামিলি ফটো আছে। আর জাঙ্কুর সেই ছোটবেলার পুরনো খেলনা এখনও ঠিক সেই রকমই আছে। কিন্তু জাঙ্কুক এখনও কোনো কিছু বিশ্বাস করতে পারছে না। জাঙ্কুক গত 18 বছরে এখানে পা দেয়নি। এই রুমের চাবি আরেম কাউকে দিত না, নিজের কাছে যত্ন সহকারে রাখতো। এগুলো কোনো কিছুই যেন জাঙ্কুক বিশ্বাস করতে পারছে না। তার মাঝে বাহ, সব কিছু সেই আগের মতনই আছে, তাই না জাঙ্কুক? হ্যাঁ হ্যাঁ, তার বাবা দাদা দেখি সব অনেক যত্ন সহকারে রেখেছে। হ্যাঁ, হেই ওয়েট, মা, তুমি এসব কি বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আরামকে ক্ষমা করে দিয়েছো। ক্ষমা না করলে যে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। কি মা, তুমি কি ভুলে গিয়েছো ও তোমাকে কোন অপবাদে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আমাকে কিভাবে রেখেছিল? কিভাবে রেখেছিল রাখে তো আর নেই। আর এখন তো তুই সেই হিসাবে অনেক ভালো আছিস, তাই না? হ্যাঁ মা, তুমি কি বলছো? এটা কি তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আর ও আমাকে ভালোভাবে রাখবে না কেন? ও একজন পলিটিশিয়ান, একজন নেতা। তোমার মনে হয় একজন নেতা তার ছেলেকে যদি খারাপভাবে বা টর্চার করে রাখে, তাহলে তোমার মনে হয় যে লোকে তাকে ভোট দেবে বা তাকে আবার সিলেকশনে ওঠাবে? আর এগুলো সব মিথ্যে। ও শুধু প্রিটেন্ড করছে, দেখাচ্ছে যে সে নিজের ছেলেকে কত ভালোবাসে, কিন্তু বাস্তবে এগুলোর কোনো কিছু মূল্য নেই। মূল্য যদি না থাকতো তাহলে তোর নামে বিজনেস, প্রপার্টি, গাড়ি, বাড়ি এগুলো সব লিখে দিতে পারতো। কি জাঙ্কু, তুই আদৌ জানিস কালকের পার্টি কিসের জন্য দেওয়া হয়েছিল? কিসের জন্য? তোর নামে পুরো কোম্পানি এবং ব্যবসাটা দেওয়ার জন্য। কি? ওই আরেম আমার নামে সব? জাঙ্কু, আমরা হেরে গিয়েছি, আরেম জিতে গিয়েছে। মা, তুমি বলছোটা কি হয়েছে? মানে কিছু বুঝতে পারছি না আমি। গতকাল আরেম সব বলেছে আমাকে। চিন, মাফ করে দাও আমাকে। গত 18টা বছর ধরে তোমার কাছে মাপ চাওয়ার জন্য, তোমাকে ফিরিয়ে আনার জন্য আমি পাগলের মতন খুঁজেছি, কিন্তু পাইনি তোমাকে। আজ মাফ করে দাও আমাকে। কি? তারপর আরেম আমাকে সব বলে। প্রথম দিকে আমি জাঙ্কুককে সহ্য করতে পারতাম না, কিন্তু তার কয়েক মাস পর ওই ড্রাইভারটা এসে আমাকে বলে সেদিন রাতে আসলে কিছুই হয়নি, জাঙ্কুক আসলেও আমার ছেলে। আর সেদিনের পর থেকে আমি এখন পর্যন্ত জাঙ্কুকে একটা বেটার লাইফ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার ব্যবহারের জন্য, আমার কথা বলার জন্য জাঙ্কুক কখনোই আমাকে ভালোবাসেনি।
আর তোমার জন্য। আর ওর সাথে আমি ভালোভাবে কথা বলতাম কিভাবে? যতক্ষণ না আমি তোমার কাছে না ক্ষমা চাচ্ছি, আমি ওর সামনে মুখ দেখাবো কিভাবে? এর জন্য ওর সাথে আমি কথা বলতে পারিনি, না কখনো ওর সাথে ভালো ব্যবহার করে দেখেছি। কিন্তু আজ জাঙ্কুক যখন আমাকে বাবা বলে ডেকেছে, তখন আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি আমার জীবনের যত সম্পদ আছে, আমার ব্যবসা, কোম্পানি সব জাঙ্কুক নামে লিখে দিলাম। বাবা, মিস্টার RM নিজের সম্পত্তি আবার অন্যজনের নামে লিখেও দিতে পারে? জিন, লজ্জা দিও না। পৃথিবী থেকে যাওয়ার আগে এইটুকুও যদি আমি না করে যাই, তাহলে আর কিসের বাবা? তুমি কি জানো, অবশেষে আমি খুশি। তোমার সাথে যা করেছি, জাঙ্গুর সাথে যা করেছি, তার শাস্তি আমি অনেক আগে থেকে পেয়ে আসছি। এখন তার সমাপ্তি ঘটলো। আর সত্যি কথা বলতে এখন আমি খুব খুশি, বা শান্তিতে মরতে পারবো। কি? হঠাৎ আরিফ কাশতে লাগলো, তার কাশির সাথে রক্ত বেরোতে লাগলো। কি হয়েছে তোমার? সেরকম কিছু না, শুধু একটু শাস্তি। কি? আরিফ হেলান দিয়ে নিচে বসে পড়ে, মুখে তৃপ্তি, রক্তাক্তর হাসি, চোখে জল। মনে হচ্ছে খুব আনন্দের সাথে ওই সব উপভোগ করছে। কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? ডক্টর ডাকবো? কি হয়েছে তোমার? জিন, ডক্টর ডেকে কোনো লাভ নেই। আমি জানি আজকে আমার এরকম হবে। চিন্তা করো না, তোমার কোনো কিছুই করতে হবে না। তুমি শুধু আমার পাশে বসো, আমি তোমার চেহারা দেখে শেষ নিঃশ্বাস ফেলতে চাই। কি আবল বলছো? তুমি বুঝতে পারছো তুমি আসলে কি বলছো? তুমি থাকো এইভাবে, আমি তোমার জন্য ডক্টর নিয়ে আসলাম। জিন, আমার এই রোগের কোনো ওষুধ নেই, শুধু একটা ওষুধই আছে। তুমি চুক্তি করে এখানে বসো, আমি আজ তোমার চেহারাটাই শুধু দেখতে চাই। কি বলছো না? কি ওষুধ নেই মানে? ক্যান্সারের ওষুধ আছে বুঝি? কি বলতে চাচ্ছ তুমি? না, কিছু না। না 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 না, মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার কথা কোনো কিছু বুঝতে পারছি না। তুমি জিন, এটা আমার প্রাপ্য। আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাদের একমাত্র ছেলেকে কষ্ট দিয়েছি। তোমার মনে হয় না এত পাপের পর আমি এটুকু শাস্তির যোগ্য? আর আমি সারাটা জীবন একটা জিনিসই চেয়েছি, তুমি, আমি, জাঙ্কুক, এক্সিও সারা জীবন একসাথে একই ফ্যামিলিতে সুখে শান্তিতে দিন কাটাই। কিন্তু তার হলো কিভাবে বলো? এই শেষ জীবনে বা এই শেষ দিনে সব কিছু একসাথে পেয়ে এত খুশি লাগছে, মনে হচ্ছে এত সুখ সইবে না। আর দেখো, আমি আমার শাস্তির চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছি। না 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 না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। আরে চলো আমার সাথে হসপিটাল চলো। তার মানে জাঙ্কুক এক দৌড়ে আরামের রুমে যায় আর দেখে, বাবা, বাবা শুনছো? আমি বাবা, বাবা।